আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি নাসির ফারুক, প্রভাষক গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে নবম এবং দশম শ্রেণীর অধ্যায় 5 অর্থাৎ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টের অধ্যায় 5, অধ্যায়টির নাম হলো মূলধনে আয় ব্যয় প্রাক্কলন। এই অধ্যায় থেকে আলোচনা করব। এটি আমার প্রথম লেকচার। আজকে আমরা এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্স থিওরি নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত একটি ব্যবসা করতে গেলে বিভিন্ন ধরনের অর্থের প্রয়োজন পড়ে। এখানে যেহেতু অর্থটা দুই ধরনের থাকে, একটা হলো মূলধন, একটি মুদ্রা। আজকে আমরা অবশ্যই মূলধন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, আমরা জানি একটি ব্যবসার ক্ষেত্রে শেয়ার বাজারে দুই ধরনের থাকে বা অর্থ সংগ্রহ দুইভাবে করা থেকে, একটি হলো মুদ্রা বাজার থেকে, একটি মূলধন বাজার থেকে। মুদ্রা বাজারটা সাধারণত স্বল্প মেয়াদের হয়ে থাকে, আর মূলধন বাজার সাধারণত দীর্ঘমেয়াদের হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দীর্ঘমেয়াদী যে সকল উৎসগুলো থেকে বা দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করে সে অর্থটা আমরা কিভাবে কাজে লাগিয়ে থাকি, সে অর্থটা কিভাবে বিনিয়োগ করে থাকি, আমরা সেই সম্পর্কে আজকে ইনশাআল্লাহ তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রথমে দেখি এখানে আমরা কি কি আলোচনা করব। আজকে আলোচ্য বিষয়ের ভিতরে এক নম্বর হলো মূলধন বাজেট, অর্থাৎ মূলধন বাজেটিং। এই কথাটা বলা যায় এখানে মূলধন বাজেটিং কাকে বলা হয়ে থাকে। আমরা সাধারণত এই অধ্যায়টির নাম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে মূলধন বাজেটিং আছে। সো আমরা এখানে মূলধন বাজেটিং এর কথাটা বললেই ভালো হয়। আমরা দুই নম্বর আলোচনা করব মূলধন বাজেটিং এর গুরুত্ব, অর্থাৎ মূলধন বাজেটিংটা কেন এত ইম্পর্টেন্ট এবং কেনই এই অধ্যায়টি দেওয়া হয়েছে বিজনেস স্টাডি স্টুডেন্টদের জন্য, আমরা সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে আজকে আলোচনা করব মুনাফা সংক্রান্ত বিনিয়োগের বিশাল আকার, অর্থাৎ বিনিয়োগটা ছোট আকারে হয় কিনা বা বিশাল আকারে হয় কিনা মূলধন বাজেটিং এর ক্ষেত্রে, সেই সম্পর্কে আলোচনা করব। তোমার 3 নাম্বার হলো ঝুঁকির ভিত্তিতে আমরা একটা প্রকল্প নির্বাচন যখন করি তখন মূলধন বাজেট কিভাবে কাজে লাগবে বা কাজে লাগে। আমরা পরবর্তীতে যাই দেখি, আমাদের বলছে মূলধন বাজেটিং এর প্রয়োগ কোন কোন ক্ষেত্রে আমরা মূলধন বাজেট প্রয়োগ করে থাকি। যেমন স্থায়ী সম্পত্তি ক্রয়, এই ক্ষেত্রে আমরা মূলধন বাজেট ব্যবহার করে থাকি। আমরা ব্যবহার করে থাকি পণ্য উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ একটি পণ্য উৎপাদন বৃদ্ধি পেল না কম হলো, বা একটি পণ্য উৎপাদন বাড়ানোর জন্য কি কি কৌশল করতে হবে, কি পরিমাণ অর্থ বাজেট বাড়াতে হবে, সেই সম্পর্কে আলোচনা করব আজকে। আমরা আলোচনা করব আজকে পণ্যের বৈচিত্র্য, অর্থাৎ বিভিন্ন ধরনের পণ্য একটি দোকানে রাখতে হয় কেন বা কি উদ্দেশ্য বা তার জন্য মূলধন বাজেট কিভাবে কাজ করে। প্রতিস্থাপন এবং আধুনিকায়ন, অর্থাৎ একটি যন্ত্র নষ্ট হয়ে গেছে, সেই যন্ত্রের জায়গায় আরেকটি যন্ত্র সেট আপ করা এবং আধুনিকায়ন করা, এই সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ফার্স্টে দেখি মূলধন বাজেটিং, অর্থাৎ মূলধন বাজেট কাকে বলা হয়। তা ফার্স্টে জানতে হবে অর্থটা দুই ধরনের, একটা হলো মূলধন, একটা মুদ্রা। মুদ্রা বলতে ছোট ছোট বা সামান্য কিছুকে বলা হয়, যেটাকে বলা হয় থেকে স্বল্প মেয়াদী অর্থকে বোঝানো হয় মুদ্রা, বা মুদ্রা বাজার বলতে আছে যে বাজারে স্বল্প মেয়াদী আর্থিক সম্পদগুলো ক্রয় বা বিক্রয় করা হয়। যেমন বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, এই সমস্ত যেগুলো ছোট ছোট পত্র, সেগুলো মুদ্রা বাজারে ক্রয় বা বিক্রি করা হয়। আর মূলধন বাজার বলতে বলছে যেখানে দীর্ঘমেয়াদের আলোচনা করতে হয়, অর্থাৎ দীর্ঘমেয়াদ বলতে 5 বছরের অধিক সময়ের জন্য যে সম্পদগুলো ক্রয় বা বিক্রি করা হয়। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে মূলধন বলতে যেহেতু দীর্ঘমেয়াদ, তাহলে দীর্ঘমেয়াদী কোন কোন ক্ষেত্রে কোন কোন উৎসে আমাদের বিনিয়োগ করতে হবে, কোন কোন উৎসে আমাদের অর্থ খাটাতে হবে, সেই সম্পর্কে ধারণা নিতে হবে। যেমন আমরা যদি দীর্ঘমেয়াদ চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে যদি আমি একটি জমি ক্রয় করি, জমি তো কখনো আমরা 1 বছরের জন্য, 2 বছর বা 30 বছর, 40 বছর এরকম সময়ের জন্য সাধারণত ক্রয় করে থাকি, বা 1 থেকে 2 বছর, 5 বছরের জন্য জমি ক্রয় করা হয় না। অথবা আমি একটা যদি ঘর করে থাকি, এই ঘর বা একটা বিল্ডিং, একটা দালান করে থাকি, এই দালান সাধারণত 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য না, এটা দীর্ঘ একটি সময়ের জন্য। অথবা আমি একটা মেশিন ক্রয় করে থাকি, অথবা একটা জমি ক্রয় করেছি, সেখানে আরেকটি বিল্ডিং তৈরি করতে সম্প্রসারণ করতেছি। এরকম বিভিন্ন ধরনের উপাদান যেখানে আমাদের দীর্ঘমেয়াদে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন পড়ে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বিনিয়োগ করে থাকি, আর এগুলোকে সাধারণত মূলধন বলা থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব মূলধন বাজেটিংটা কি। এখানে মূলধন বাজেটিং এর ক্ষেত্রে যদি তোমাকে 1 মার্কের কোশ্চেন আসে, তাহলে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনাকে মূলধন বাজেট বলে।
অর্থাৎ দীর্ঘমেয়াদে আমরা যে বিনিয়োগ করি তার জন্য যে একটি পরিকল্পনা করা হয়ে থাকে সেটাই মূলধন বাজেট। এখন দীর্ঘমেয়াদ বিনিয়োগ বলতে কি বোঝাচ্ছে? আমরা সাধারণত একটি প্রতিষ্ঠানের মালিক জমি ক্রয় করে থাকে, এটা দীর্ঘমেয়াদের জন্য। একটি দালান ক্রয় করে থাকে দীর্ঘমেয়াদের জন্য। একটি মেশিন ক্রয় করে থাকে দীর্ঘমেয়াদের জন্য। এখন এই দীর্ঘমেয়াদের জন্য একটি পরিকল্পনা আমরা শুধু করলেই চলবে না। এই দীর্ঘমেয়াদের ক্ষেত্রে আমরা সাধারণত যদি স্বল্পমেয়াদী কোনো হিসাব করে থাকি, স্বল্পমেয়াদী কোনো প্ল্যানিং নিয়ে থাকি, সেটা 1 বছরের জন্য বা সেটা সামান্য কিছু অর্থের জন্য। বাট দীর্ঘমেয়াদের জন্য আমরা যখন বিনিয়োগ করি তখন আমাদের বিভিন্ন চিন্তা করতে হয়। কিভাবে? একটি ফ্যাক্টরি দিচ্ছি, সে ফ্যাক্টরির পণ্য কি পরিমাণ উৎপাদন করা হবে, সেই পণ্য কি পরিমাণ বিক্রি হবে, সেই বিক্রি থেকে আমাদের যেহেতু বলছে আয় ব্যয় প্রাক্কলন করার কথা, অর্থাৎ একটা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছি, সেই বিনিয়োগ থেকে একটা ফ্যাক্টরি তৈরি করে ফ্যাক্টরির উৎপাদিত পণ্য কি পরিমাণ উৎপাদন হবে, তার বিক্রয় কি পরিমাণ হবে। আমরা জানি একটি পণ্য বিক্রি করলেই চলে না, সে বিক্রয় থেকে দেখতে হবে কি পরিমাণ আয় হবে। তো সে আয়টা কিভাবে নির্ণয় করে? সাধারণত বিক্রয় থেকে আমাদের চলতি খরচ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল ক্রয়, তারপর পরিবহন বিল, বিদ্যুৎ বিল, তারপর হলো ফ্যাক্টরির বিল, এই সমস্ত বিভিন্ন ধরনের চলতি খরচ আছে। এই খরচগুলো সর্বপ্রথম মেটানো হয়ে থাকে। তারপর যেটা কিছু স্থায়ী খরচ আছে, যেমন ফ্যাক্টরির ভাড়া, অফিস ভাড়া, এই সমস্ত ভাড়া আছে, যে সমস্ত স্থায়ী খরচ সেগুলোকে পে করতে হয়। দেন প্রতিষ্ঠানের কিছু অপচয় আছে, কারণ সম্পদ সবগুলোই কাজে লাগে না, কিছু কিছু অপচয়ের টাকাও আছে, সেই অপচয়ের অংশটুকু বাদ দিয়ে আমাদের থাকে হলো মোট মুনাফা। আর আমরা জানি মোট মুনাফা থেকে ট্যাক্স বাদ দিলে, অর্থাৎ সরকারকে যে টাকা ট্যাক্স দেওয়া হয়, কর দেওয়া হয়ে থাকে, এই করের অর্থ বাদ দিলে আমাদের নিট মুনাফা পাওয়া যায়। আর এই নিট মুনাফার সাথে যখন আমরা অপচয় পুনরায় যোগ করি তখন নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করা হয়। এই নগদ আন্তঃপ্রবাহ থেকে নগদ বহিঃপ্রবাহ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের আয় থেকে তার প্রাথমিক যে বিনিয়োগ করে যে অর্থটা গিয়েছিল, প্রাথমিক যে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছিল, অর্থাৎ নগদ বহিঃপ্রবাহ, এই নগদ আন্তঃপ্রবাহ থেকে নগদ বহিঃপ্রবাহের সাথে একটা সমন্বয় করা হয়ে থাকে। সমন্বয় করে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের নিট মুনাফা বাড়বে না কমবে। যদি প্রতিষ্ঠানের এনপিভি অর্থাৎ নিট মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়, তখনই প্রতিষ্ঠানের বা আর্থিক ব্যবস্থাপক সাধারণত একটি বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে। আর এই সমস্ত কার্যক্রমই মূলধন বাজেটিং এর মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, মূলধন বাজেটিং এর বেসিক কৌশল এটাই যে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য যে পরিকল্পনা করা হয়ে থাকে তাকে মূলধন বাজেট বলা হয়ে থাকে। সো আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে টপিকটা যাচ্ছি। দেখো, এখানে বলেছে যে মূলধন বাজেটিং এর গুরুত্ব, অর্থাৎ significance of capital budget বা importance of capital budget কাকে বলা বা এর গুরুত্বগুলো কি কি। এক নম্বর হলো মুনাফা সংক্রান্ত, আমরা জাস্ট আলোচনা করবো আজকে, এগুলো ডিটেইলস আলোচনা করবো, তোমরা আশা করি মনোযোগ দিয়ে শুনবে। এক নম্বর হলো মুনাফা সংক্রান্ত। এখন একটি মূলধন বাজেট কিসের জন্য করা হয়? কারণ এগুলো সবটি হলো প্রতিষ্ঠান ভিত্তিক, আর প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থেকে মুনাফা অর্জন করা। আর এই মুনাফা অর্জন করার জন্য একজন ফ্যাক্টরির মালিক বা একজন আর্থিক ব্যবস্থাপক সর্বপ্রথম দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে। এখন মূলধন বাজেটিং ক্ষেত্রে সাধারণত আমাদের অঙ্কের পরিমাণ বা অর্থের পরিমাণটা বিশাল আকার থাকে। এখন আমি একটা প্রতিষ্ঠানে যখন বিনিয়োগ করব, তখন বিনিয়োগ করার লক্ষ্য থাকবে মুনাফা অর্জন করা। এই মুনাফার জন্য প্রতিষ্ঠান সাধারণত একটি ফ্যাক্টরিকে বা একটা প্রতিষ্ঠানকে বিভিন্ন অ্যানালাইসিস করে থাকে যে আমার পণ্য কি পরিমাণ বিক্রি হবে, এবং সে পরিমাণ বিক্রি হওয়ার পর তার খরচ থেকে বা তার খরচ মেটানোর পরে কি পরিমাণ আয় থাকতে পারে, এই সম্পর্কে একটি প্রতিষ্ঠানের মালিক সর্বদা সচেষ্ট থাকে এবং আর্থিক ব্যবস্থাও সর্বদা চিন্তা করে। এইভাবে একটি প্রতিষ্ঠান শুরু করবে, তার উৎপাদন হবে, উৎপাদনের লক্ষ্যমাত্রা কি হবে, কাস্টমার দীর্ঘদিন পর্যন্ত বা কতদিন পর্যন্ত তার পণ্য চাহিদা আছে, এবং সেই পণ্য বিক্রি করে সম্ভাব্য কি পরিমাণ আয় এবং ব্যয় হবে, সবকিছুই কি নির্ধারণ করে থাকে, আর্থিক ব্যবস্থাও নির্ধারণ করে থাকে। যার কারণে একটি প্রতিষ্ঠান মুনাফা হবে কি হবে না, একটি প্রতিষ্ঠান লোকসানের দিকে যাবে কিনা, ভবিষ্যতে চাহিদা বাড়বে কি কমবে কিনা, এই সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে ব্যাখ্যা বিশ্লেষণ করে একজন আর্থিক ব্যবস্থাপক সিদ্ধান্ত দিয়ে থাকে যে প্রতিষ্ঠানটি মুনাফামুখী হবে। আর এই সব কিছু নির্ধারণ করা হয়ে থাকে মূলধন বাজেটিং কৌশল অ্যাপ্লাই করার মাধ্যমে। আমরা যাই 2 নম্বর বলছে বিনিয়োগের বিশাল আকার। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো যেটা আমরা জানি মূলধন বলতে বোঝাচ্ছে একটি প্রতিষ্ঠান
দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করা, বা সাধারণত মূলধনের অঙ্কের পরিমাণটা বা অর্থের পরিমাণটা অনেক বেশি থাকে। একটা ফ্যাক্টরি যদি 100 কোটি টাকা সে বিনিয়োগ করে, তাহলে তার হাতে 1 থেকে 2 কোটি টাকা রেখে সব টাকাই সে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করে। তাহলে বিনিয়োগ করার ক্ষেত্রে এই বিশাল আকার যে বিনিয়োগ করা হচ্ছে, এটা যদি মূলধন বাজেটিং এর মাধ্যমে অ্যানালাইসিস না করে একটা প্রতিষ্ঠান ভালো না খারাপ হবে, একটা প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আয় হবে কি আয় হবে না, একটা প্রতিষ্ঠান থেকে লাভজনক হবে কি হবে না, এই অ্যানালাইসিস করার পরে তাছাড়া ভবিষ্যতে প্রতিষ্ঠান কি বিলুপ্তি হবে কিনা, কাস্টমারের চাহিদা থাকবে কি থাকবে না, পরবর্তীতে একটি দেশের অর্থনীতি পরিবর্তন বা একটি দেশের অবকাঠামো পরিবর্তন হলে এই ফ্যাক্টরি থাকবে কি থাকবে না, সবকিছুই যাচাই বাছাই করে বিনিয়োগ করতে হবে। কারণ এই বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করার পরে ফ্যাক্টরির মালিক বা প্রতিষ্ঠানের মালিক যদি কোনো কারণে ফল করে, কোনো কারণে যদি এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তাহলে বিশাল অঙ্কের অর্থ সে ফেরত আনা কঠিন হয়ে যাবে। এটা একটা সমস্যা। 2 নম্বর হলো যেটা, যদি ক্ষতিগ্রস্ত হলে ঠিক আছে, বাট এটা থেকে ফেরত আসবে, বাট যে পরিমাণ বিশাল অর্থের ক্ষতি হবে সেই ক্ষতি পুষিয়ে যাওয়াটা খুবই কঠিন হয়। যার কারণে একজন ব্যক্তির জীবনে সবচেয়ে একজন ব্যক্তির জীবনে সবচেয়ে বড় অঙ্কের অর্থটাই সে সাধারণত একটা ফ্যাক্টরি দেওয়ার জন্য, একটি প্রতিষ্ঠান তৈরি করার জন্য তারা বিনিয়োগ করে থাকে। যার কারণে বিনিয়োগ করার পরে, নির্দিষ্ট বিনিয়োগ করার পরে প্রতিষ্ঠান সে অর্থটা ফেরত আনা কঠিন হয়ে যায়, বা সে অর্থটা উদ্ধার করে নিয়ে আসাটা কঠিন হয়ে যায়। এই জন্য মূলধন বাজেটিং এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে চলবে কি চলবে না, দীর্ঘমেয়াদে কাস্টমার এই পণ্যের প্রতি আগ্রহ বাড়বে কি বাড়বে না, তাছাড়া পণ্যের কি পরিবর্তন করা যাবে, কাস্টমারের রুচি পরিবর্তন হওয়ার সাথে সাথে সবকিছুই মূলধন বাজেটিং এর মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। 3 নম্বর বলছে ঝুঁকির ভিত্তিতে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। সেটা হলো একটি আমরা সাধারণত জানি ঝুঁকি কন্টিনিউ যে কোনো ব্যবসার খাতে ওতপ্রোতভাবে জড়িত থাকে। ব্যবসা শুরু করেছে, ঝুঁকি থাকে। তাছাড়া হলো কিছু কিছু ঝুঁকি থাকে স্বল্প সময়ের জন্য, কিছু কিছু ঝুঁকি থাকে দীর্ঘ সময়ের জন্য। এখন একটি দীর্ঘমেয়াদের জন্য ব্যবসা প্রতিষ্ঠান করলে সাধারণত মূলধন বাজেটিং যখন করা হয়, সাধারণত এটা কি অনুমান নির্ভরশীল করে, অর্থাৎ ভবিষ্যতের উপর। ভবিষ্যতে কাস্টমার কি পরিমাণ পণ্য খাবে, ভবিষ্যতে একটি পণ্যের মূল্য কি পরিমাণ বাড়বে, তা একটি পণ্য উৎপাদন করে বিক্রি করার পরে কি পরিমাণ আয় হবে এবং কি পরিমাণ ব্যয় হবে, এই সব কিছুই সাধারণত অনুমানের উপর নির্ভর করে, অর্থাৎ ভবিষ্যতে হবে এই ব্যাপারে বর্তমানে মানুষ কি করে থাকে, সেই আন্দাজের উপর অর্থাৎ অনুমানের উপর একটি ধারণা দিয়ে থাকে। আমরা জানি অনুমানের উপর সবকিছু নির্ধারণ নাও থাকতে পারে, ঠিক নাও থাকতে পারে। যেমন আজকে হঠাৎ করে প্রচন্ড রোদ ছিল, একটা ফ্যাক্টরি মালিক যে চিন্তা করে, যারা আইসক্রিমের ফ্যাক্টরি আছে, যে আজকে যেহেতু অনেক গরমকাল, সো হিউজ পরিমাণ কি করবে, আইসক্রিম উৎপাদন করবে। পরবর্তী দেখা যাচ্ছে যে আজকে আইসক্রিম উৎপাদন করছে, একটু পরে বা বিকালবেলা থেকে প্রচন্ড ঝড় আসছে 4 দিন 5 দিন পর্যন্ত। এই যে একটা অনুমান করে, একটি নির্ধারণ করেছে, একটা আন্দাজ করে কি করছে, তার একটা নির্দিষ্ট একটা বাজেট করছে, বাট নির্দিষ্ট সময় শেষে দেখা যাচ্ছে যে গিয়ে তার সমস্ত আইসক্রিম গুলো নষ্ট হয়ে যাবে। অথবা এরকম হতে পারে যে একজন ছাতার ফ্যাক্টরি, যে ব্যক্তি তার ছাতা উৎপাদন করে থাকে, সে সচরাচর যা উৎপাদন করে, সে চিন্তা করছে এই বছর বর্ষা বেশি আসতে পারে, প্রচুর বৃষ্টি হতে পারে, যার কারণে সে হিউজ পরিমাণ ছাতা কি করলো, নির্দিষ্ট সিজনের পূর্বে সে উৎপাদন করলো। বাট একটি নির্দিষ্ট সময় শেষে যখন দেখা যাচ্ছে যে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা সেই পরিমাণ বৃষ্টি হলো না, তার ছাতাগুলো বিক্রি হলো না, তাহলে দেখা যাচ্ছে যে অনুমানের উপর মূলধন বাজেট করা হয়। সো এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন, যার কারণে আর্থিক ব্যবস্থাপক, আর্থিক বিশ্লেষক মূলধন বাজেটিং এর মাধ্যমে বিভিন্ন কৌশলগুলো অ্যাপ্লাই করে একটি প্রতিষ্ঠানের ভালো সাইড মন্দ সাইড সবগুলোকে সমন্বয় করে একটি সিদ্ধান্ত নিয়ে থাকে। যার কারণে এটাতে সবসময় ঝুঁকি থাকে, আর এই ঝুঁকিটাকে কন্ট্রোল করে এবং ঝুঁকিটাকে যেন মিনিমাইজ করা যায়, ঝুঁকিটাকে যেভাবে যতটুকু কমে একটা ব্যবসাকে প্রফিট অর্জন করা যায়, তা মূলত মূলধন বাজেট নির্ধারণ করে বা মূলধন বাজেটিং সেই সম্পর্কে আইডিয়া দিয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, মূলধন বাজেটিং এর গুরুত্ব একজন বিজনেসম্যানের জন্য, একটি ব্যবসার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের অবশ্যই জানতে হবে, বিকজ অফ আমরা যাতে বিজনেস স্টাডি স্টুডেন্ট, ভবিষ্যতে আমরা বিজনেসম্যান হতে যাব অথবা একটি বিজনেসের সম্পর্কে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস হতে গেলে আমাদের এই সম্পর্কে ধারণা থাকতে হবে। আর তোমাদের যেহেতু নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের ভবিষ্যতে এই ব্যাপারে অনেকটা সম্পর্কে ধারণা রাখতে হবে, যার কারণে তোমরা এই সম্পর্কে অবশ্যই বেশি বেশি স্টাডি করবে।
প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে টপিক দেখি, আমাদের এটা শেষ হয়ে গেছে। এই টপিক শেষ। আমাদের নেক্সট টপিক হলো মূলধন বাজেটিং এর প্রয়োগ, অর্থাৎ আমরা কোন কোন ক্ষেত্রে একটি মূলধন বাজেট প্রয়োগ করে থাকি। আমরা যেহেতু বলেছিলাম এর আগেও যে মূলধন বাজেটিং হলো একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রক্রিয়া। তাহলে দেখি ফার্স্টে কি আছে, একটা হলো স্থায়ী সম্পত্তি ক্রয়। স্থায়ী সম্পত্তি বলতে কি বলছে, সম্পদ বিভিন্ন ধরনের হয়। এক ধরনের সম্পদ যেমন জমি জমা ক্রয় করা, তাহলে আমরা যদি দালান কোঠা বা জমি ক্রয় করি, এগুলো এক ধরনের সম্পদ। তাহলে এই জমি ক্রয় করার ক্ষেত্রে একটা জমি থেকে আমার সম্ভাব্য কি পরিমাণ আয় হবে, একটা জমি থেকে কি পরিমাণ উপকার অপকারিত হবে, সেই সম্পর্কে আগে কি করে থাকি আমরা, স্থায়ী সম্পদ বা সম্পদ ক্রয় করে থাকি। তাছাড়াও একটি জমি ক্রয় করতে গেলে আমাদের সাধারণত দীর্ঘমেয়াদের বা বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন পড়ে। সেই অর্থের ঘাটতি যেন না হয়, বা সেই অর্থটা বিনিয়োগ করে যেন আমার সঠিক পথে সে ব্যবসা থেকে পণ্য বা ব্যবসা থেকে আয় অর্জন করতে পারে, সেই ব্যাপারে আগে থেকে ধারণা নিয়ে নিতে হবে। আর এটা মূলধন বাজেটিং নির্ধারণ করে থাকি। তাছাড়া একটি ফ্যাক্টরি দিলাম, বাট সেই ফ্যাক্টরির পণ্য সেখানে কাস্টমারের চাহিদা আছে কিনা সেই ব্যাপারে যাচাই বাছাই করে থাকি। 2 নম্বর, ব্যবসার পণ্য উৎপাদন। ব্যবসা পণ্য উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করবে, অর্থাৎ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিছি, বাট সেই ব্যবসা থেকে দেখা যাচ্ছে যে কাস্টমারের চাহিদা বৃদ্ধি থাকার কারণে আরেকটু ব্যবসা সম্প্রসারণ করা, বা পণ্য একটা দর্জির দোকানে একটি মেশিন ছিল, সেখানে আরেকটি মেশিন নিয়ে আসা, যাতে করে কি উৎপাদন বৃদ্ধি পায়। অর্থাৎ কাস্টমারের চাহিদা বাড়ার সাথে সাথে পণ্য বা দীর্ঘমেয়াদে স্থায়ী সম্পদ বৃদ্ধি করা। এই ক্ষেত্রে অর্থাৎ স্থায়ী সম্পদ বৃদ্ধি করলে কি হবে, আস্তে আস্তে পণ্যের উৎপাদনের ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই ব্যাপারে সাধারণত মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়ে থাকে। তৃতীয় নম্বর বলছে পণ্যের বৈচিত্র্য। এটা খুবই ইম্পর্টেন্ট। পণ্যের বৈচিত্র্য বলতে একটি দোকানে একই ধরনের পণ্য আছে, বাট যখন দেখা যাচ্ছে তার বিক্রি কমে যাচ্ছে বা সে অনুপাতে মুনাফা অর্জন হচ্ছে না, তখন সাধারণত আর্থিক ম্যানেজার বা আর্থিক ব্যবস্থাপক সে আরও কিছু স্থায়ী সম্পদ ক্রয় করার চেষ্টা করে। যেমন একটি কোম্পানিতে এক ধরনের প্রোডাক্ট আছে, তখন দেখা যাচ্ছে আরো কিছু প্রোডাক্ট সেখানে রাখতে হবে, সে তার জন্য স্থায়ী সম্পদ ক্রয় করতে হবে। যার কারণে একটি পণ্যের বৈচিত্র্যায়ন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখার জন্য বা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের মেশিন এর প্রয়োজন পড়ে বা স্থায়ী সম্পদের প্রয়োজন পড়ে। সেই সম্পদগুলো ক্রয় করার মাধ্যমে পণ্যের উৎপাদনের ক্ষেত্রে বৈচিত্র্যতা আনতে পারে। আর পণ্যের বৈচিত্র্য আনলে কাস্টমারের সংখ্যা বাড়বে, তার বিক্রয় বাড়বে, আলটিমেটলি প্রতিষ্ঠানের ঝুঁকি কমে যাবে এবং প্রতিষ্ঠানের আয় বাড়তে থাকবে। প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের মূলধন বাজেটিং এর তৃতীয় নাম্বার ইম্পর্টেন্স টপিক, যেখানে আমরা প্রয়োগ করে থাকি। আমরা পণ্যের প্রতিস্থাপন ও আধুনিকায়ন, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিস্থাপন বলতে বলছে আমরা মানুষের রুচিবোধ চেঞ্জ হওয়ার কারণে আমরা সাধারণত কি করে থাকি, বিভিন্ন ধরনের প্রোডাক্টের রুচি বা কালার চেঞ্জ করে থাকি, ডিজাইন চেঞ্জ করে থাকি, তাদের ভিতরে র ম্যাটেরিয়ালস গুলো চেঞ্জ করে থাকি। আর এটা ছিল আধুনিকায়ন। আর প্রতিস্থাপন বলতে বোঝাচ্ছে যেমন একটি সম্পদ আমার আছে, একটি মেশিন আছে, এই মেশিনটা নির্দিষ্ট সময় শেষে অকেজো হয়ে যাওয়ার কারণে, এই মেশিনটা নির্দিষ্ট সময় শেষে ডেট এক্সপায়ার্ড হয়ে যাওয়ার কারণে আমরা সাধারণত সেই মেশিনটাকে রিপ্লেস করে আরেকটা মেশিন সেখানে স্থাপন করি। এটাকে বলা সাধারণত প্রতিস্থাপন করা। আর এটি যেহেতু স্বল্প মেয়াদের জন্য না, দীর্ঘমেয়াদের জন্য, যার কারণে মূলধন বাজেট এখানে প্রয়োগ করা হয়ে থাকে, যে মেশিনটা ক্রয় করা হবে কিনা, কি ধরনের মেশিন ক্রয় করা হবে, বা কোন দেশের প্রোডাক্ট, বা মেড ইন চায়না না মেড ইন জাপান, কোন প্রোডাক্টে নিয়ে আসলে সবচেয়ে উৎপাদন বাড়বে এবং প্রতিষ্ঠানের ক্ষতির কমে লাভের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই ব্যাপারে মূলধন বাজেট সাধারণত সিদ্ধান্ত নিয়ে থাকে। এবং আধুনিকায়নের ক্ষেত্রে আধুনিকায়ন কেমন, আমরা সাধারণত একটা আইসক্রিম, আমরা ছোটবেলা যে আইসক্রিম যে ডিজাইনের খেয়েছি, এটা কন্টিনিউ চেঞ্জ হয়ে যাচ্ছে। একটি সাবান, এটা ছোটবেলা যে আকার দেখেছি, এটা একই সাবান চেঞ্জ হয়ে হয়ে আস্তে আস্তে মডারেট হতে থাকে, তার ফ্লেভার চেঞ্জ করে, তার কালার চেঞ্জ করে থাকে। অর্থাৎ কাস্টমারের চাহিদা অনুপাতে সেটাকে আধুনিকায়ন করার ক্ষেত্রে তার মেশিনটাকে আধুনিকায়ন করতে হয়। কারণ একটা প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে আধুনিকায়ন তখনই করা যায় যদি তার প্রয়োজনীয় প্রোডাক্ট মেশিনটা ঠিক থাকে। এইভাবে একটি মেশিনের জায়গায় আরেকটি মেশিন রিপ্লেস করা, একটি প্রোডাক্টের একটি ম্যাটেরিয়ালসের জায়গায় একটি পার্টসের জায়গায় আরেকটি পার্টস রিপ্লেস করে আধুনিকায়ন করার ক্ষেত্রে মূলধন বাজেট প্রয়োগ করা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মূলধন বাজেটিং এর থিওরিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো
আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। কনফিউশন থাকলে, কোনো সন্দেহ থাকলে, কোনো টপিক না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টস করবে। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এগুলো আজকে আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।